হাই, আজকে মহাকর্ষের শেষ ক্লাস। এই ক্লাসটা করে দিলে মহাকর্ষ শেষ, মেকানিক্স শেষ, এরপরে আমরা জিপিএম স্টার্ট করবো। তো মহাকর্ষের শেষ ক্লাসে আমরা এখানে কি শিখবো? লাস্ট ক্লাসে আমরা কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে জেনেছিলাম, সেটাকে এখানে একটু এক্সটেন্ড করবো। কিছুটা বাকি থেকে গেছিল কৃত্রিম উপগ্রহের, সেটা আমরা পড়াবো। সেটা হলো প্রথমে কৃত্রিম উপগ্রহ জানলাম, কৃত্রিম উপগ্রহ সে পৃথিবীর চারিদিকে ঘুরে জানলাম, তার উপর তার কি প্রদক্ষিণ কাল হয় সেটা জানলাম, এবং তার সেটা কতটা বেগ হয় সেটা আমরা জানলাম। সব mv²/r gmm/r এটা অ্যাপ্লাই করে যে ও ঘুরলে মানে ওর অভিকেন্দ্র বল লাগবে, আর সেটা যোগান দেবে কে? সেই মহাকর্ষ বল, অভিকর্ষ বল পৃথিবীর ক্ষেত্রে। তো যাই হোক, সেটা আমরা শিখলাম। তো কৃত্রিম উপগ্রহ আমার মোটামুটি জানা হয়ে গেছে। তারপর এটাও আমরা জানলাম যে পৃথিবীর যদি খুব নিকটে থাকে কৃত্রিম উপগ্রহটা, নিকট বলতে খুব নিকট বলতে তোমার ছাদে নয়, বাড়ির ছাদে নয়, সেটাও একটা ডিস্টেন্স রয়েছে, সেই অ্যারাউন্ড 30-35 হাজার এরকম কিলোমিটার এরকম ডিস্টেন্স রয়েছে। তো যাই হোক, তো সেটাকেই নিকটতম ধরা হচ্ছে। তো যাই হোক, তো সেক্ষেত্রেও প্রদক্ষিণ কাল এবং বেগ কি হয়, √/gr, এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। আশা করি ভালো মতো ওই ক্লাসটা দেখে নিচ্ছ। এবার আমরা যেটা এখন করব, কৃত্রিম উপগ্রহ যেগুলো হয়, যেটা আমরা পাঠাই, যেটা আমাদের পৃথিবী চারিদিকে ঘুরে, যেটা আমরা পাঠাই, দ্যাট ইজ কৃত্রিম। তো তার মধ্যে কিছু ভাগ রয়েছে। জানো তো, একটা খুব ইম্পর্টেন্ট একটা উপগ্রহ রয়েছে কৃত্রিম, যেটাকে বলা হয় ভূসমলয় উপগ্রহ। ওকে, ভূসমলয় উপগ্রহটা কি? কিছুই না, কৃত্রিম উপগ্রহ নর্মাল। শুধু নর্মাল যে কোনো কৃত্রিম উপগ্রহের থেকে এই ভূসমলয় মানে কৃত্রিম উপগ্রহ আলাদা এই জন্য যে এটা একটু ডিফারেন্ট। এই জন্য এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা যে আমাদের পৃথিবী যে আহ্নিক গতি, মানে নিজের চারিদিকে তো নিজে ঘুরছে, মানে নিজের অক্ষের চারিদিকে তো ঘুরছে, সেই তার যে আহ্নিক গতি, তার সাথে যদি যে উপগ্রহটা আমি পাঠিয়েছি সে যদি সেম পর্যায়কাল নিয়ে ঘোরে, মানে পৃথিবীর পার্সোনাল যে পর্যায়কাল 24 ঘন্টায় একবার ঘুরে আসে, মানে এই পজিশনটা আবার পুরো ঘুরে এই পজিশনে আসতে পৃথিবীর লাগে 24 ঘন্টা। এবার এর উপরে মনে করো এটা পৃথিবী, গোল করে দিলাম, সাপোজ দিস ইজ পৃথিবী। ওকে, এই পৃথিবীর ওপরে এটা উপগ্রহ। এবার পৃথিবীটা এটা মনে করো একটা পজিশন, এই পজিশনটা একবার এখান থেকে ঘুরে এই পজিশন আবার আসতে 24 ঘন্টা লাগে। এবার এটা উপগ্রহ, এটা পৃথিবীর চারিদিকে এই বন করে ঘুরছে। ওকে, তো এবার যদি মানে এই পজিশন থেকে স্টার্ট করে 24 ঘন্টাতেই আবার যদি এই পজিশনে আসে, তাহলে কি বুঝবো? যে পৃথিবী, আমি যদি এখানে দাঁড়িয়ে আমার মাথার উপরে এই উপগ্রহটা দেখতে পেতাম, তাহলে পরের দিনও আমি মাথার উপরে দেখতে পাবো, সবসময় আমি একে মাথার উপরে দেখতে পাবো, কারণ আমার সাথে এও সেম স্পিডে ঘুরছে। দেখো, কারণ এর পৃথিবীর আহ্নিক গতি আর মানে পৃথিবীর যে পার্সোনাল গতি, আহ্নিক গতি, তার যে পর্যায়কাল আর এর পর্যায়কাল সেম বললাম, মানে দুজনকে একসাথে ঘুরছে। তাহলে কি হবে? আমরা সবসময় আমার মাথার উপরেই কৃত্রিম উপগ্রহটাকে দেখতে পাবো। ঠিক আছে, মানে আমার সাথে মনে হবে কৃত্রিম উপগ্রহটা স্থির আছে। তো এই ধরনের যে কৃত্রিম উপগ্রহ, তাকে বলা হয় তোমার ভূসমলয় কৃত্রিম উপগ্রহ, আর কিছু না। আবার এক্ষেত্রেও যদি তুমি পর্যায়কালটা বের করতে চাও তো বের করা যাবে, সেম একই প্রসেসে। কিন্তু এক্ষেত্রে আমি আবার বের করবো, আচ্ছা করছি, কারণ এক্ষেত্রে বের করবো এই জন্য আমরা এই কৃত্রিম যে ভূসমলয় উপগ্রহটা ইউজ করছি, সেই ভূসমলয় উপগ্রহটা আমরা কত হাইটে, মানে পৃথিবী থেকে কত হাইটে রাখা উচিত আমাদের, সেটা কিন্তু একটা ক্যালকুলেশন করে পাওয়া যায়। সেটা দেখে নাও কি করে। তাহলে ভূসমলয় উপগ্রহ, তো সাপোজ সেম জিনিস, সাপোজ দিস ইজ দা পৃথিবী, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এখান থেকে আর দূরত্বে এই রয়েছে আমাদের কৃত্রিম উপগ্রহ। কেমন করে যেন হয়, পাখির মতো হয় না, জানি না কেমন রাখলাম। দ্যাট ইজ দা কৃত্রিম উপগ্রহ, ভূসমলয় উপগ্রহ এবার ঘুরছে। ওকে ওকে, এবার প্রশ্ন হলো যে আমি আবার সেম জিনিস যে ঘুরছে, তার জন্য প্রয়োজন mv²/r অভিকেন্দ্র বল। ওকে, আর সেটা যোগান দেবে কে? মহাকর্ষ বল, দ্যাট ইজ ইকুয়াল টু gmm/r², তাই তো? সো এখান থেকে আর কেটে গেল, v² ইজ ইকুয়াল টু mm কেটে গেল, gm/r, দ্যাট ইজ v ইজ ইকুয়াল টু √gm/r। ওকে, এটা আমরা আগে শিখেছি একবার। তো এখান থেকে পর্যায়কাল বের করা যায়। আমি এখানে একটা জিনিস একটু করছি, কারণ আমার পৃথিবীর ব্যাসার্ধটা আমরা জানি, তো সেই পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, কারণ আমি বারবার এই জিনিসটা অ্যাপ্লাই করবো এখন, কারণ আমি জেনে গেছি যে g ইকুয়াল টু মানে পৃথিবী পৃষ্ঠে gm/r² হয়।
তাই তো? এটা আমি যদি অ্যাপ্লাই করে দিই তাহলে ক্যাপিটাল GM ইকুয়াল টু GR²। ওকে, তাহলে আমার এই জি এর ভ্যালুটা মনে না করার থেকে স্মল জি এর ভ্যালুটা মনে করা বেশি সহজ, তাই জন্য আমি এটা ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু দাঁড়ালো √GR²/R, এটা দাঁড়ালো। ওকে, আর ধরে গেল, জাস্ট ট্রান্সফার করলাম, না করলেও হতো, করলাম। তো যাই হোক, নেক্সট আমার পর্যায়কাল বের করার জন্য T ইজ ইকুয়াল টু 2πr/v, এটাও তোমরা শিখে গেছো। যদি বসিয়ে দিই 2πr√R/GR², বুঝতে পারলে কি? বাই ভি আছে, উল্টে দিলাম, তাহলে R/√GR², উল্টে গেল জাস্ট। এবার আরটা যদি ভেতরে ঢুকে দিই তাহলে 2π√R³ R³ কেন? আর ভেতরে গেলে R² হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 2π√R³ ওকে। আচ্ছা, এখান থেকে যদি আমি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে T² ইকুয়াল টু 4π² আবার সেই আসছে কিন্তু T² ইজ প্রপোর্শনাল টু R³, একই জিনিসই তো করছি, তাই না? সো এখান থেকে যদি আমরা যেটা আমি চাইছিলাম সেটা হলো R³ বের করতে, তাহলে R³ ইকুয়াল টু ক্যাপিটাল T² GR²/4π², তাই তো? R³ ভিতরে করছি, এটা হলো R³ ইকুয়াল টু, তাহলে এখান থেকে যদি আমরা আরটা বের করি স্মল আর, তাহলে স্মল আর ইকুয়াল টু T² GR²/4π²⁻⁻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 ⁻
উপগ্রহে, কিন্তু এটা কোন উপগ্রহ? ভূসমলয় উপগ্রহ। তাহলে ভূসমলয় উপগ্রহের পর্যায়কাল আর পৃথিবীর আহ্নিক গতি বা পৃথিবীর পর্যায়কাল সেম, তো দ্যাট ইজ কত? 24 ঘন্টা। তাহলে এটা আমরা জানি 24 ঘন্টা ইন্টু 60 ইন্টু 60। জি তো আমরা জানি, এটা পৃথিবী পৃষ্ঠে জি নিয়ে করেছি আমি, স্মল জি ইকুয়াল টু জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার, মানে পৃথিবী পৃষ্ঠের কাছে 9.8, ক্যাপিটাল আর জানি 6400 কিমি, 4 পাই স্কয়ার, এগুলো তো ক্যালকুলেটর পেয়ে যাবে। তাহলে এইটা তুমি কিন্তু এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু বের করতে পারবে। যদি এই ভ্যালুগুলো বের করে দাও তাহলে এই আর এর ভ্যালু দাঁড়ায় তোমার প্রায় 42,340 কিমি। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে যে ভূসমলয় উপগ্রহ তোমাকে যদি সেট করতে হয় তাহলে সেটাকে তোমার পৃথিবীর কেন্দ্র থেকে 42,340 আর 42,340 মাইনাস 6400, দ্যাট ইজ ইকুয়াল টু সাপোজ কতটা আসবে, বিয়োগ করলে আসবে প্রায় 35,940 এত কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে তুমি মানে ছাড়তে হবে। ভূপৃষ্ঠ থেকে এতটা উচ্চতায় কিন্তু ভূসমলয় উপগ্রহটাকে থাকতে হবে। ওকে, বোঝা গেল ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহের কাজ কি? এই তো আমাদের টিভি সম্প্রচার যে করে, লাইভ খেলা সম্প্রচার, বিভিন্ন প্রচুর 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 কাজে লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম সেগুলো ভূসমলয় উপগ্রহই হয়। তো যাই হোক, ভূসমলয় উপগ্রহ সম্বন্ধে পড়া হয়ে গেল, ব্যাপারগুলো আছে বইয়ে, পড়ে নেবে। লাস্ট যে টপিকটা আমরা পড়বো, যেটা পড়ে আমাদের মহাকর্ষ শেষ, মেকানিক্স শেষ, সেটা হলো এই যে কৃত্রিম উপগ্রহটা রয়েছে না, সেই কৃত্রিম উপগ্রহে যদি বাই চান্স তুমি বসে যাও, যে তুমি বসে তুমি যাবে, তুমি গিয়ে ঘুরবে, তো সেই কৃত্রিম উপগ্রহে যদি তুমি যাও বসে, তাহলে তোমার যে ওজন, নিজের ওজন ওখানে গিয়ে তোমার শূন্য মনে হবে। মানে কৃত্রিম উপগ্রহে তুমি যখন বসবে তখন তুমি যখন ওপরের দিকে উঠবে তখন তোমাকে নিজেকে প্রচন্ড ভারী মনে হবে। কেন ভারী মনে হবে বুঝাচ্ছি। আর যখনই তুমি কক্ষপথে স্থাপিত হয়ে যাবে, মানে এখানে পৌঁছে যাবে, তখন তোমার মনে হবে যে তোমার ওজন শূন্য, নিজেকে মানে ভাসমান মনে হবে। ভাসছই তো, ভাসমান মনে হবে। তো সেটা ম্যাথমেটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো দেখে নাও পরের টপিকটা, লাস্ট টপিক, সেটা হলো কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। মনে করো কৃত্রিম উপগ্রহ এই ভূপৃষ্ঠ থেকে বা ছাড়বে রকেটটা, এর মধ্যে তো কৃত্রিম উপগ্রহ থাকে, এখানে তুমিও রয়েছো। তুমি রকেটের সাথে এবার কৃত্রিম উপগ্রহে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আগে ভারহীনতা বলার আগে মানে ফিলিং, মানে আমি বলতে গেছি যে কৃত্রিম উপগ্রহে যাও আর যেখানে যাও তোমার ওজন তো থাকবেই, কারণ পৃথিবীতে তোমাকে টানছে, তাই না? মহাকাশের বাইরে তো যাওনি,
কিন্তু ভারহীনতা মিন্স কি, তুমি নিজে ফিল করবে যে তোমার কোনো ওজন নেই। আর নিজে ফিল করা মানে কি, মানুষ নিজের ওজন কখন ফিল করতে পারে, যখন তার উপর প্রতিক্রিয়া বলটা পড়ে। মানে আমরা জানি তো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ওজন এমজি যতটা নিচের দিকে কাজ করছে, ঠিক পৃথিবী আমার উপর ঠিক ততটাই এমজি মানে এন যেটা বলি আমরা, সেটা ক্রিয়া করছে আমার মাথার উপর দিয়ে। সেই এনটা যদি না ক্রিয়া করতো তাহলে কি আমরা নিজেদের শূন্য মনে হতো, তাই না? আর এনটা যদি কোনো কারণে বেশি হতো তাহলে আমরা আকাশে উড়ে যেতাম, তাই না? সেটা আমরা লিফটে একবার পড়েছিলাম, মনে করে দেখবে ব্যাপারগুলো। যাই হোক, তো সেটা তো আমরা জানি। সেখানে আমরা আর একটা জিনিস তো আমরা সবসময় জানি, নেট বল ইকুয়াল টু এম এ, সেটা অন্য জিনিস। তো আমরা সবসময় জানি যে আমার যদি এখানে নিচের দিকে এমজি কাজ করে তাহলে উপর দিকে আমার এন কাজ করে, ঠিক আছে? এই এন ইকুয়াল টু এমজি হয়। যদি এই এন ইকুয়াল টু 0 হতো তাহলে আমাদের নিজের ওজন 0 মনে হতো, ঠিক আছে? এবার ঘটনাগুলো দেখি কি হয়। তো সাপোজ রকেটটা এবার ছাড়লাম, রকেটটা যখন ছাড়ি আমরা, তো রকেটটা কি আস্তে আস্তে স্পিড বাড়ায়, প্রচন্ড স্পিডে যায় আকাশে। স্পিড বৃদ্ধি মানে কি, প্রচন্ড ত্বরণ থাকে, প্রচন্ড অ্যাক্সেলারেশন থাকে। তো রকেটটার যে অ্যাক্সেলারেশন হয় তার ভ্যালুটা প্রায় 15G হয়। মানে পৃথিবীর যে বলেন টানে তার 15 গুণ হয়। পৃথিবীর টানের থেকে বেশি না যদি অ্যাক্সেলারেশন দিই তাহলে রকেট আকাশে উঠবে না, পৃথিবীর টেনে নেবে। আকাশের বিরুদ্ধে আমি তো জি এর বিরুদ্ধে নিয়েছি, মানে কি প্রচন্ড স্পিড বাড়াতে হবে। সেই স্পিডটা যতটা বৃদ্ধি হয়, মানে ত্বরণ যত হয়, সেটা প্রায় 15G হয়। ওকে, তো রকেটের ত্বরণ কত? 15G। ওকে, এবার রকেটের মধ্যে কে রয়েছে? আমি রয়েছি। তাহলে আমার ত্বরণ কত? 15G। কোথায়? ঊর্ধ্বমুখী। তাহলে আমার ঊর্ধ্বমুখী ত্বরণ 15G। কোন মুখী? ঊর্ধ্বমুখী। তাহলে আমি এখন দেখবো ঊর্ধ্বমুখী আমার নেট বল কত। ঊর্ধ্বমুখী নেট বল কত? ঊর্ধ্বমুখী নেট বল কত? অবশ্যই মাথার দিকে কাজ করে এন আর নিচের দিকে কাজ করে এমজি। তাহলে ঊর্ধ্বমুখী নেট বল এন মাইনাস এমজি, এটা আমার ঊর্ধ্বমুখী নেট বল। সেটা ইকুয়াল টু কি হয়? এম এ। ওকে, এবার এটা কার? আমার। আমি কার সাথে আছি? রকেটের সাথে। রকেটের এই কত? 15G। তাহলে আমার এই কত? 15G। সো m ইনটু 15G, দ্যাট ইজ ইকুয়াল টু n ইকুয়াল টু 15mg প্লাস mg, দ্যাট ইজ ইকুয়াল টু 16mg। তার মানে কি, দেখো যখন আমি দেখো আমার ওজন কিন্তু সবসময় mg, বাট আমার n হয়ে গেল 16mg যখন আমি রকেটের উপরে উঠছি। তার মানে কি, যখন আমি রকেটে বসে থাকবো এবং রকেটটা উপরের দিকে সাঁস আঁকড়ে উঠতে থাকবে, তখন আমার নিজের যে স্বাভাবিক ওজন তার থেকে 16 গুণ ভারী মনে হবে, 16mg আমার মনে হবে। ওকে, কারণ আমার এন যেটা ফিলিং, মানে উদ্যোগ প্রতিক্রিয়াটা আমার ফিলিং, সেই ফিলিংটা হতো 16mg, মানে আমাকে নিজেকে 16 গুণ ভারী বলে মনে হবে। হয়ে গেল দূর। চলো কমপ্লিট। এবার আমি আকাশে পৌঁছে গেছি, মহাকাশে আমি পৌঁছে গেছি, পৃথিবী আমি এবার এখানে পৌঁছে গেছি। একটা আমি কোনাতে বসে দিলাম নিজেকে, আমি এই রকেটের মধ্যে, কৃত্রিম উপগ্রহের মধ্যে বসে আছি। ওকে, সো এই সময় আমার ওজন কি হবে এগুলো বের করার আগে একটা জিনিস দেখে নিই যে এবার রকেটটা তো মানে কৃত্রিম উপগ্রহটা ঘুরবে, রকেটটা কৃত্রিম উপগ্রহটা বের করে দিচ্ছে ওখান থেকে। রকেট আস্তে আস্তে খুলতে খুলতে কৃত্রিম উপগ্রহটা ফাইনালি বেরিয়ে যায় এবং মঙ্গল অভিযানটা দেখবে, বুঝতে হবে কেমন সুন্দর খুলতে থাকে দিয়ে লাস্টে আলটিমেট ওই যে মেন জিনিসটা বেরোতে থাকে। হ্যাঁ, তো সেরকম কৃত্রিম উপগ্রহটা ঠিক তার পজিশনে পৌঁছে গিয়ে সেই 42,000 কিলোমিটার বা 36,000 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস পৌঁছে গিয়ে এবার ঘুরবে। এবার ঘোরার জন্য যদি ভেলোসিটি ভি হয়, তো তাহলে তার প্রয়োজনীয় কি mv²/r অভিকেন্দ্র বল লাগবে। এবার প্রশ্ন হলো, দুজনের কথা এখানে বিচার করা যেতে পারে, এক আমার কথা, এক কৃত্রিম উপগ্রহের কথা। ওকে, যদি কৃত্রিম উপগ্রহের কথা বলি তাহলে কৃত্রিম উপগ্রহকে পৃথিবী তার অভিকর্ষ বল দ্বারা টানছে এবং সেটাই mv²/r মানে তোমার মহাকর্ষ অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে। এটা কৃত্রিম উপগ্রহের কথা। কিন্তু আর যদি আমার কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে পৃথিবী এমজি বলে টানছে, ঠিক আছে, কারণ আমি কিন্তু দেখো কৃত্রিম উপগ্রহ কারোর উপর নাই, ফাঁকাতে আছে। আমি যদি কোনো কিছু যদি হাওয়াতে ভাসে তাহলে তার উপর কিন্তু কোনো প্রতিক্রিয়া বল কাজ করে না। দেখুন কৃত্রিম উপগ্রহ কিন্তু হাওয়াতে আছে, দেখুন ওর উপর কোনো প্রতিক্রিয়া বল নেই, এর নাই। কিন্তু আমি তো কৃত্রিম উপগ্রহের উপরে আছি, মানে আমি কারোর উপর পা দিয়ে দাঁড়িয়ে আছি, দেখুন আমার উপর প্রতিক্রিয়া বল আছে ঊর্ধ্বমুখী। সো আমার যদি কথা বিচার করি, তাহলে আমার mv²/rটাকে যোগান দেবে কে? তোমার অভিকর্ষ বল আর লম্ব প্রতিক্রিয়া দুটো নেট। কে যোগান দেবে? অভিকর্ষ বল আর লম্ব প্রতিক্রিয়া নেট। এবার অভিকর্ষ বলটা আমার উপর কত? mg মাইনাস n নেট বলটা, ঠিক আছে? কারণ এক্ষেত্রে mgটা বড় কেন? কারণ অভিকর্ষ বলটাই ওইদিকে, এই নেট বলটা এদিকে বেশি হতে হবে আর mv² সাথে সমান হতে হবে, নাহলে তো হবে না।
তাই না, এনটা তো বলা হবে না, সেটা mg মাইনাস এন। এবার অবভিয়াসলি একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে আছে, এটা কিন্তু জি থাকবে না, এটা হয়ে যাবে জি ড্যাশ। এটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে, কারণ পৃথিবী থেকে বহু দূরে তো জি এর ভ্যালু পাল্টাবে। সো এন জি ড্যাশ মাইনাস এন, এটা একটা হলো কথা। আবার এটা কার কথা হলো? আমার কথা। এবার রকেটের কথা যদি বিচার করি, তারও তো একটা এম আছে, রকেটের ক্যাপিটাল এম দিলাম, ভি স্কোয়ার বাই আর, সেও তো ঘুরছে আমার, মানে রকেটটাও তো ঘুরছে, রকেট কেন বলছি বারবার, সরি কৃত্রিম উপগ্রহটাও তো ঘুরছে। তো তার যদি এম ভি স্কোয়ার বাই আর হয়, সেক্ষেত্রে তাকে যোগান দেবে কি খালি এম জি ড্যাশ, মানে পৃথিবীর অভিকর্ষ বল। এখানে কিন্তু কোনো এম থাকবে না, বিকজ সে কোনো তার উপর দাঁড়িয়ে নেই। আচ্ছা, এবার এই দুটো সমীকরণ যদি সলভ করে দেখি, তাহলে এখানে এম এন কেটে গেল, দ্যাট ইজ জি ড্যাশ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর বেরোলো। ওকে, এবার সেইটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে এম ভি স্কোয়ার বাই মানে কি জি ড্যাশ করলাম ইকুয়াল টু এম জি ড্যাশ মাইনাস এন, দ্যাট ইজ ইকুয়াল টু এটা কেটে গেল, দ্যাট ইজ এন ইকুয়াল টু 0। দেখো সুন্দর এখান থেকে বেরিয়ে গেল এন ইকুয়াল টু 0। তার মানে কি, মানে আমি যতই রকেটের মানে সরি কৃত্রিম উপগ্রহের পাঠাতলের উপর দায়ী থাকি না কেন, আমার উপর লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু 0ই বেরোলো রেজাল্ট। দ্যাটস মিন কৃত্রিম উপগ্রহে আমার কিন্তু ওজন 0 মনে হবে। দ্যাটস মিন কৃত্রিম উপগ্রহে যদি আমরা যাই, তাহলে আমাদের নিজেদের ওজন 0 মনে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সব পড়ানো প্রায় হয়ে গেল। ওকে, যাই হোক, তাহলে মহাকর্ষ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, পড়ে নেবে মন দিয়ে। এরপরে আমরা একবারে শুরু করবো জিপিএম। থ্যাংক ইউ, টাটা, বাই।